আপনি যদি গুগল আর্থে চায়নার শিনজাং প্রভিন্সের দিকে খেয়াল করেন তাহলে এখানের মরুভূমির মাঝে অনেকগুলো স্ট্রাকচার দেখতে পাবেন। আর যদি সময়কে আরও 2 বছর আগে অর্থাৎ 2019 সালে নিয়ে যাওয়া যায় তাহলে এই স্ট্রাকচারগুলোর পরিমাণ অর্ধেক এবং 2015 সালে কেবল কিছু রাস্তা ছাড়া আর কোনো স্ট্রাকচারই দেখতে পাবেন না। আর 2013তে কোনো কিছুরই কোনো ছিটে ফোটাও নেই। অর্থাৎ মাত্র 8 বছরের মাঝে মরুভূমির বুকে গড়ে উঠেছে পুরো একটি ছোটোখাটো শহরের সমান বিল্ডিং এবং স্ট্রাকচারস। আর শুধুমাত্র এই একটি স্ট্রাকচারই না, এর মরুভূমির বিভিন্ন কোণায় বিগত কয়েক বছরে গড়ে ওঠা এমন অনেকগুলো স্ট্রাকচারই দেখা যায়। ইউ মাইট ওয়ান্ডার চায়নার মতো উন্নত একটি দেশের জন্য 8 বছর কেন? মাত্র 1 বছরের মাঝেও এই স্ট্রাকচারগুলো বানানো সম্ভব। হ্যাঁ, তা সম্ভব, কিন্তু তাদের প্রয়োজনটা কী ছিল? দ্যাটস দ্য কোয়েশ্চেন। The BBC has been investigating the plight of thousands of children believed to have been separated from their parents as a result of China's treatment of its Uyghur population. Uyghurs being forced into internment camps. They're trying to not to answer or trying to hide what they are doing. She's been through in the camp and they don't want her to speak out what's happening in there. এই বছর জুনের 10 তারিখে পাবলিশ হওয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট অনুযায়ী 2017 সালের পর এই স্ট্রাকচারগুলোতে প্রায় কয়েক মিলিয়ন পর্যন্ত মুসলিমদেরকে আটকে রাখা হয়েছে, যেখানে চাইনিজ গভর্নমেন্ট তাদের মাস ইমপ্রিজনমেন্ট, সিস্টেমেটিক টর্চার এবং ধর্মীয় নিপীড়ন করে থাকে। সহজ কথায়, দিজ আর কনসেন্ট্রেশন ক্যাম্পস ফর চাইনিজ মুসলিমস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টকে বিশ্বাসযোগ্য করতে তারা এসব ক্যাম্প থেকে পালিয়ে আসা 50 জন মুসলিম চাইনিজদের ইন্টারভিউ নিয়েছিল। তাদের থেকে আরও জানা যায় এসব ক্যাম্পে রয়েছে কাজাকস, হুয়ে, কিরগিজ, উজবেকস, তাজিকস এবং সবথেকে বেশি উইঘর জাতির মানুষ। যদিও চাইনিজ গভর্নমেন্ট এই নির্যাতনের সব অভিযোগগুলোকেই অস্বীকার করেছে এবং তাদের ভাষায় এগুলো শুধুমাত্র রি-এডুকেশন ক্যাম্প, বাট উই অল নো দিজ আর জাস্ট ব্লাফস। কী কারণে চাইনিজ গভর্নমেন্ট সেখানে অবস্থিত উইঘর জাতির ওপর এমন নির্যাতন শুরু করলো এবং এই জাতির আদি ইতিহাসটা কী সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো হ্যালো, দিস ইজ লাবিদ রাহাত, ওয়েলকামিং ইউ টু ভিগল অ্যান্ড হিস্ট্রি। উইঘর জাতির আদি ইতিহাস জানতে যেতে হবে আজকের দুনিয়ার রাশিয়া এবং মঙ্গোলিয়ার বর্ডারে। সো লেটস গো দেয়ার আফটার দ্য ইন্ট্রো। 700 সালের পরবর্তী সময়ে বর্তমান রাশিয়ার লেক বাইকাল এবং ইয়ানসি নদীর মাঝামাঝি বসবাস করত উইঘর জাতির মানুষেরা। হিস্টোরিয়ানদের ভাষায় এই অঞ্চলটিকে অ্যানশিয়েন্ট মঙ্গোলিয়া বলেও আখ্যায়িত করা হয়। এই অঞ্চলের শাসকদের সেই সময় খান এবং তাদের শাসন করা এলাকাকে বলা হতো খানাত কিংবা খাগনেত। তো আনুমানিক 740 সালের কাছাকাছি সময়ে উইঘর জাতির মানুষেরা এখানের উইঘর খানাত স্থাপন করে। এর ক্যাপিটাল উর্দু বালিক থেকে শুরু করে এই খানাতের বিস্তৃতি হয় পশ্চিমে ক্যাসপিয়ান সি এবং পূর্বে মাঞ্চুরিয়া পর্যন্ত। এই সময়ের মাঝে এই আদি বা ওল্ড উইঘর জাতির মানুষের বেশিরভাগই ছিল বৌদ্ধ ও ম্যানিকিয়াজম ধর্মাবলম্বী। 840 সালের দিকে দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধের জের ধরে ইয়ানসি কিরগিজ ট্রাইব উইঘরদের ক্ষমতাচ্যুত করে এবং নিজেদের খানাত স্থাপন করে। এই ওল্ড উইঘররা ছিল নোম্যাডস কিংবা যাযাবর। ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তারা অ্যানশিয়েন্ট মঙ্গোলিয়া থেকে মাইগ্রেট করতে শুরু করে দক্ষিণে চায়নার দিকে। এ সময়ের মাঝে তারা দুইটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ তৈরি করে গানজিও উইঘর কিংডম, যার ক্যাপিটাল ছিল বর্তমানের জাংইয়ে শহর, এবং অন্য ভাগটি স্থাপন করে কিংডম অফ কোচো, যার ক্যাপিটাল বর্তমানের জেচ্যাং। এই রাজ্যটিকে অনেকেই উইঘর স্থান বলেও চিহ্নিত করে। এই উইঘর স্থানই বর্তমানে চায়নার শিনজাং প্রভিন্সের বেশিরভাগ এলাকা নিয়েছিল। এরপর থেকেই এই সমস্ত উইঘরদের সাথে মধ্য এশিয়ার মানুষদের একটা সংকরায়ন ঘটা শুরু করে। 1206 সালের পর চেঙ্গিস খানের নেতৃত্বে শুরু হয় মঙ্গল ইনভেশন। এর মাধ্যমেই এই উইঘুরিস্তান মঙ্গল এম্পায়ারের অধীনে চলে যায়। আমরা জানি চেঙ্গিস খানের মৃত্যুর পর তার সাম্রাজ্য অনেকগুলো ভাগ হয়ে যায়। সেন্ট্রাল এশিয়ার এই অংশটির শাসক হন চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাগাতাই খান। তার মাধ্যমেই শুরু হয় চাগাতাই খানাত। এই চাগাতাই খানাতও পরবর্তীতে দুইটি ভাগে ভাগ হয়ে যায় এবং জানা যায় এখনের উইঘুরদের আদি পুরুষেরা যে অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ছিল তাকে বলা হতো মুঘলিস্তান বা ল্যান্ড অফ মঙ্গলস। এর কয়েকশো বছর পর 14th সেঞ্চুরির শেষের দিকে চাগাতাই খানাতের শাসক হন তুগলক তৈমুর খান।
তিনি প্রথম চাগাতাই শাসক হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকেই এখানের মানুষের মাঝেও ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে। আনুমানিক ১৬০০ শতকের শুরুতে বৌদ্ধ ও ম্যানিকিয়াজম মেজরিটির উইঘররাও ইসলাম ধর্মে রূপান্তরিত হন। জানা যায় ততদিনে তাদের মাঝে উইঘর নামটির ব্যবহার কমে গিয়েছিল এবং তারা নিজেদেরকে উইঘর বলে পরিচয় দেওয়ার থেকেও বেশি পরিচয় দিত মুঘলিস্তানের বাসিন্দা কিংবা শুধু মুসলিম হিসেবেই। নাও ফাস্ট ফরওয়ার্ড টু 17th সেঞ্চুরি। ততদিনে চাগাতাই খানাতের পতন ঘটেছে এবং বুদ্ধিস্ট মেজরিটির জুঙ্গার খানাতের অধীনে উইঘরেরা শাসিত হচ্ছে। জানা যায় এই জুঙ্গার খানাতের অধীনে উইঘরেরা অনেক নির্যাতন ও বৈষম্যের শিকার হতে থাকে। এ কারণে ১৭৫৫ সালে তারা চাইনিজ চিং ডায়নেস্টিকে সাহায্য করে এই এলাকা দখল করতে, যার ফলে জুঙ্গার খানাতের ইতি ঘটে এবং মুঘলিস্তানের মুসলিমরা চিং ডায়নেস্টির অধীনে শাসিত হওয়া শুরু করে। এই সময়ে মুসলিমরাই ছিল এই অঞ্চলের মেজরিটি। এই মুসলিমদের মাঝে একটি অংশ নিজেদেরকে হুয়ে সম্প্রদায়ের দাবি করত এবং অন্য অংশ নিজেদের দাবি করত শুধুমাত্র টার্ক কিংবা বাংলায় বললে তুর্কি হিসেবে। ১৮৬২ সালে এই হুয়ে সম্প্রদায়ের নেতা ইয়াকুব বেক চিং ডায়নেস্টি থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং এমিরেট অফ কাশগার প্রতিষ্ঠা করেন। সে সময় পাশেই থাকা রাশিয়ান এম্পায়ার এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে ইয়াকুব বেককে সাপোর্ট করে, কিন্তু ১৮৭৭ সালে চিং ডায়নেস্টি ইয়াকুব বেককে হত্যা করে আবারও এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং ১৮৮৪ সালে তারা এই অঞ্চলের নামকরণ করেন শিনজাং প্রভিন্স, যার অর্থ নিউ ফ্রন্টিয়ার। এরপর ১৯১১ সালে একটি বিপ্লবের মাধ্যমে চিং ডায়নেস্টিকে ক্ষমতাচ্যুত করা হয় এবং এরপর থেকেই সম্পূর্ণ চায়নায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। চায়নায় এ সময় বিভিন্ন ওয়ারলর্ড নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে থাকে এবং এরই মধ্যে মঙ্গোলিয়া এবং তিব্বত চায়না থেকে আলাদা হয়ে যায়। এসবে প্রভাবিত হয়েই এ সময়ের মাঝে শিনজাং প্রভিন্সের মুসলিমরাও নিজেদের আলাদা দেশ স্থাপনের চিন্তা করতে থাকে। তাদের সাহায্য করে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন। ১৯২১ সালে সোভিয়েত স্পন্সর্ড একটি কনফারেন্সেই এই মুসলিম গ্রুপদের আলাদা করতে আবারও উইঘর নামের প্রস্তাব দেওয়া হয়, যেটা কয়েকশো বছর আগে তাদের পূর্বপুরুষেরা ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে তা হারিয়ে গিয়েছিল। এবার এই সময়ে একটু পিছে চলে যাওয়া যাক। আগেই বলেছিলাম মঙ্গোলিয়া থেকে আদি উইঘরেরা দুইটি ভাগে ভাগ হয়ে যায়। আমরা এখন যাদের নিয়ে কথা বলছি তাদের পূর্বপুরুষেরা স্থাপন করেছিল কিংডম অফ কোচো, কিন্তু এর পাশাপাশি আরেকটি উইঘর কিংডমও প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই গানজিও উইঘর কিংডমের বংশধরদের এখন বলা হয় ইয়েলো উইঘর, যারা এখনের বেশিরভাগই বৌদ্ধ মেজরিটি। এই দুইটি উইঘর ট্রাইব একই পূর্বপুরুষ থেকে আসলেও তাদের মাঝে কালচারাল এবং রিলিজিয়াস ডিফারেন্স অনেক বেশি। এমনকি চেহারার দিক থেকেও এই দুইটি উইঘর জাতির মানুষের ডিফারেন্স চোখে পড়ার মতোই। এনিওয়েজ, শিনজাং প্রভিন্সের দিকে আবার নজর দেই। ১৯৩০ সালের পর এই শিনজাং প্রভিন্স দখল করার জন্য মোট ৩টি গ্রুপ কাজ করছে: সোভিয়েত ইউনিয়ন, ন্যাশনালিস্ট চায়না এবং মুসলিম উইঘর জাতি। উইঘর জাতির নিজেদের আলাদা স্বাধীন দেশ স্থাপন করতে চাওয়ার কারণ যে কেউই বুঝতে পারবে, কিন্তু বাকি দুইটি দেশের এই অঞ্চলের প্রতি এতটা লোভ কেন, সেটা বুঝতে এখনের একটি স্ট্যাটিস্টিক্স দেখা যাক। ২০১২ সালে পাবলিশড একটি রিপোর্ট অনুযায়ী শিনজাং প্রভিন্সে মোট ২১৯০ বিলিয়ন টন কয়লা এবং ২৩ বিলিয়ন টন জ্বালানি তেল রয়েছে। এর পাশাপাশি চায়নার পোটেনশিয়াল 20% উইন্ড এনার্জি এখান থেকেই উৎপন্ন হতে পারে। অর্থাৎ দিস রিজিয়ন ইজ এ ম্যাসিভ পাওয়ার হাউস। এই এলাকার গুরুত্ব বুঝতে পেরেই সোভিয়েত ইউনিয়ন এবং ন্যাশনালিস্ট চায়না উভয়ই এটার দখল নিতে চায়। ১৯৩৩ সালে প্রথমবারের মতো উইঘরেরা নিজেদের স্বাধীন দেশ ইসলামিক রিপাবলিক অফ ইস্ট তুর্কিস্তান স্থাপন করতে সক্ষম হয়, কিন্তু ১৯৩৪ সালেই সোভিয়েতদের সাহায্যে সেংসেচাই ইস্ট তুর্কিস্তান আক্রমণ করে এবং এই অঞ্চল তার নেতৃত্বে সোভিয়েতদের অধীনে চলে যায়। ১৯৪৩ সালে সেংসেচাই সোভিয়েতদের পক্ষ থেকে সরে গিয়ে চাইনিজ ন্যাশনালিস্ট গভর্নমেন্টের পক্ষ নেয়, আর এ সময়ে এখানে নিয়ন্ত্রণ নিতে সোভিয়েতরা আবারও মুসলিম উইঘরদের সাহায্য করা শুরু করে। ১৯৪৪ সালের অক্টোবরে ইলি রেবেলিয়নের মাধ্যমে পুনরায় উইঘরদের স্বাধীন দেশ রিপাবলিক অফ ইস্ট তুর্কিস্তান প্রতিষ্ঠা করা হয়, কিন্তু এবারও তাদের এই স্বাধীনতা বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৪৯ সালে চায়নায় ন্যাশনালিস্ট সরকারের পতন ঘটিয়ে সেখানে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। এর ফলে সোভিয়েতদের ইস্ট তুর্কিস্তানের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায়।
তারা উইঘুরদের সব ধরনের সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয় এবং পুনরায় চায়না শিনজাং প্রভিন্সের পুরোটাই দখল করে ফেলে। নতুন কমিউনিস্ট সরকার এরপর থেকেই শিনজাং প্রভিন্সে হান চাইনিজদের মাইগ্রেট করার জন্য উৎসাহিত করতে থাকে, যার কারণ অবশ্যই এখানে উইঘুর মেজরিটিদের কমিয়ে আনা, যেন তারা পুনরায় কখনো আলাদা হওয়ার চিন্তা না করতে পারে। তাদের এই প্রসিজিওর বেশ সফলও বলা চলে। টেইলর অ্যান্ড ফ্রান্সিসের একটি জার্নাল থেকে জানা যায় শিনজাং প্রভিন্সে 1954 সালে হান চাইনিজদের সংখ্যা ছিল মাত্র 9%। 1984 সালে সেটা বেড়ে দাঁড়ায় 39%-এ এবং অন্যদিকে উইঘুর জাতির সংখ্যা 73% থেকে কমে হয় 45%। সেই সংখ্যাটা এখনের হিসেবে অবশ্যই আরও কম হবে। ভিডিওর শুরুতে বলা কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে উইঘুরদের ওপর চালানো নির্যাতন এবং উইঘুরদের বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলনে তাদের ওপর অত্যাচার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই এগুলো নিয়ে আর ডিটেলসে না গেলাম। আজকের এই ভিডিওর মূল পারপাসটি ছিল উইঘুর জাতির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। এই চ্যানেলের এথনিক গ্রুপদের নিয়ে করা প্লে লিস্টটিতে চাকমাদের ইতিহাস নিয়ে কথা বলার পর আপনারা অনেকেই উইঘুরদের সম্পর্কে জানতে চেয়েছিলেন, সেখান থেকেই আজকের এই ভিডিও। এই প্লে লিস্টে নেক্সট কোন জাতির ইতিহাস সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর অ্যাজ অলওয়েজ ভিডিওতে দেওয়া তথ্যগুলো ভেরিফাই করার জন্য চেক করতে পারেন ডেসক্রিপশন বক্স। So until my next upload, have a good week. Goodbye from Weagle and History. Like, comment, subscribe.